আসসালামু আলাইকুম। দিস ইজ মোহাম্মদ হাসান শেখ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস। আমি এখন যে চ্যাপ্টার সম্পর্কে লেকচার প্রদান করব, চ্যাপ্টারের নেম হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড কেস সলভিং, সাবজেক্ট নেমস ফান্ডামেন্টালস অফ ম্যানেজমেন্ট, বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে। ফার্স্টে আসি যে নিউ বিজনেস ডেভেলপমেন্ট। সো এখানে কিছু এস্টাবলিশড বিজনেসের নাম দেওয়া আছে, যেমন উবার, পাঠাও, ভাইবার, ফুড পান্ডা, সো চালডাল.com। এরপরের স্লাইডে আসি যে হাউ টু গেট এ বিজনেস আইডিয়া। সো দেশে এবং বিদেশে বিভিন্ন জায়গায় ফেয়ার হয়, মেলা হয়। সো সেই জায়গা থেকে একটা বিজনেস আইডিয়া জেনারেট হতে পারে প্রবলেম থেকে, সোশ্যাল প্রবলেম, পার্সোনাল মানুষের প্রবলেম, সেগুলো সেগুলোর সলিউশনের অ্যাসপেক্টে প্রোডাক্ট ডিজাইন বা ডেভেলপমেন্ট হতে পারে, বা একটা বিজনেস আইডিয়া জেনারেট হতে পারে, শখ থেকে হতে পারে। সো আরও অনেক অপশন এখানে দেওয়া আছে। সো আপনি বিজনেস ডেভেলপমেন্ট করবেন আপনার পার্টিকুলার, আপনি যেহেতু টেক্সটাইল ইঞ্জিনিয়ার তৈরি হবেন, সো আপনার পার্টিকুলারলি যদি আপনি টেক্সটাইল ইন্ডাস্ট্রি বেস বিজনেস করতে চান, কোন কোন জায়গা থেকে আপনি ডাটা নিতে পারেন বিজনেস ডেভেলপমেন্টের ক্ষেত্রে। আপনার অনেক ধরনের ইনফরমেশান লাগবে, অনেক ধরনের ডাটা অ্যানালাইসিস লাগবে। সেটার জন্য সাইন্টিফিক ডাটার জন্য রয়েছে হচ্ছে একদম আপ টু ডেট সাইন্টিফিক ডাটার জন্য সেক্ষেত্রে বাংলাদেশ ন্যাশনাল সাইন্টিফিক টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টার রয়েছে। কোনো একটা টপিকের জন্য, কোনো একটা বিজনেসের জন্য আপনি একটা বিজনেস থিঙ্ক করলেন, আসলে এই বিজনেসটা ওয়ার্ল্ড ওয়াইড কোথাও আছে কিনা, বা এই প্র্যাকটিসটা কোথাও আছে কিনা। সো এই ধরনের পেপার পাবলিকেশন, সো আপ টু ডেট ডকুমেন্টগুলো, সাইন্টিফিক ডকুমেন্টগুলো আপনি বাংলাদেশ ন্যাশনাল সাইন্টিফিক টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টার থেকে পাবেন, ম্যাগাজিন থেকে ইনফরমেশন পাবেন, জার্নাল থেকে পাবেন, গুগল স্কলারে সার্চ দিয়ে দেখবেন নিউ বিজনেস যেটা থিঙ্ক করতেছেন সেটা অলরেডি কোথাও প্র্যাকটিস আছে কিনা, বা আপনার এক্সিস্টিং এটার কম্পিটিশান কেমন, এভরি আইডিয়াগুলো আপনারা বিভিন্ন সোর্স থেকে পাবেন। সো জার্নাল পড়ে পাবেন, বাংলাদেশ কাস্টমস সেই ওয়েবসাইটে গিয়ে অনেক ইনফরমেশন পাবেন, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, ইপিবি, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, দেন বিজিএমই, বিকেএমই। সো আপনার ডিপেন্ড করবে যে আপনার বিজনেসটা কোন এরিয়ার, ওই অ্যাসপেক্টে আপনার কোন সোর্সগুলো অ্যাপ্লিকেবল সেটা আপনাকে বুঝে নিতে হবে বা খুঁজে নিতে হবে। সো ভ্যালু প্রপোজিশন, কোন ভ্যালুটা আপনি প্রপোজ করতে যাচ্ছেন কনজুমারকে। আমি একজন কনজুমার, আমাকে আপনি কোন ভ্যালুটা প্রপোজ করতে যাবেন। সো সেখানে কিছু তিনটা ম্যাটার আছে। একটা হচ্ছে নিউ ক্যাটাগরি দেওয়া যায়, যে একটা ক্যাটাগরির প্রোডাক্ট অলরেডি আছে, আপনি কিছুটা ইনোভেশন করে, মডিফাই করে একটা নতুন ক্যাটাগরি দিলেন। সো ব্লু ওশেন হচ্ছে যেটা আগে আগে কখনো দেখা যায় নাই বা শোনা যায় নাই। সো দেন কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, যে এক্সিস্টিং একটা প্রোডাক্টের কোয়ালিটি, একটা প্রোডাক্টের কোয়ালিটি আছে, সেটা আরও মোর বেটার কোয়ালিটির করলেন, বা প্রাইজের দিক থেকে অ্যাডভান্টেজ দিলেন, বা প্যাকিংয়ের দৃষ্টিকোণ থেকে অ্যাজ পার কম্পিটিটর অ্যানালাইসিস করে আপনি অ্যাডভান্টেজ দিলেন, বা ডেলিভারি অ্যাসপেক্টে আপনি অ্যাজ পার কম্পিটিটর অ্যানালাইসিস করে আপনি ডেলিভারি অ্যাসপেক্টে অ্যাডভান্টেজ দিলেন। সো এই ব্যাপারগুলো প্রপোজ করার মতো, এই ভ্যালুগুলো প্রপোজ করার মতো কনজিউমারকে। সো এখন আপনি মনে করেন একটা বিজনেস থিঙ্ক করলেন যে আমি এই টাইপের বিজনেস বিজনেস স্টার্ট করব, আমি হচ্ছে একদম নিউলি নিউলি ডেভেলপ বিজনেস করব, সেই ক্ষেত্রে আমি একদম ক্রিয়েটিভ বিজনেস স্টার্ট করব, অথবা এক্সিস্টিং টাইপের কোনো বিজনেস স্টার্ট করব। সেটা আপনার চিন্তা থেকে যেভাবে আসে, বাট আপনি একটা জিনিস চিন্তা করলেন, চিন্তা করার পর আপনাকে কিছু টুলস ইউজ করে অ্যানালাইসিস করতে হবে, দেখতে হবে যে আপনি যে বিজনেস, আপনি একটা বিজনেস থিঙ্ক করলেন, ফিক্স করলেন। সো এই বিজনেসটা, বিজনেসের অপরচুনিটি কি কেমন হবে। প্রথমে আসি, আপনি একটা বিজনেস ফিক্স করলেন। সো ফিক্স করার পর আপনাকে কিছু টুলস দিয়ে অ্যানালাইসিস করতে হবে। কেন অ্যানালাইসিস করতে হবে? কারণ আপনাকে আলটিমেটলি জানতে হবে যে এই বিজনেসের অপরচুনিটি কেমন হবে, বা এই বিজনেসের থ্রেট কী হতে পারে, এই বিজনেসটার সামনে 10 বছর সাস্টেন করবে কিনা, বা প্রফিট হবে কিনা এই বিজনেস থেকে। সো এই জন্য আপনাকে কিছু টুলস ইউজ করে অ্যানালাইসিস করতে হবে, সে এই বিজনেসটার প্রফিট হবে কিনা, বা এই বিজনেসটার সাস্টেন করবে কিনা, এই বিজনেসের থ্রেট কী হতে পারে। সো এক্সটার্নাল স্ট্র্যাটেজির জন্য এই টুলগুলো রয়েছে, এবং ইন্টারনাল স্ট্র্যাটেজির জন্য এই টুলগুলো রয়েছে। এক্সটার্নাল স্ট্র্যাটেজির জন্য প্রোডাক্টস 5 ফোর্সেস
রয়েছে, দেন প্রোডাক্ট মার্কেট ম্যাট্রিক্স রয়েছে, দেন পেস্টেল রয়েছে। ইন্টারনাল স্ট্র্যাটেজির জন্য হচ্ছে বোস্টন ম্যাট্রিক্স রয়েছে, সট অ্যানালাইসিস রয়েছে, বিজনেস মডেল ক্যানভাস রয়েছে। সো আপনাকে এই টুলগুলো দিয়ে অ্যানালাইসিস করতে হবে। আপনি যে বিজনেসটা থিঙ্ক করেছেন সেই বিজনেসটা চিন্তা করতে হবে যে সেটা, সাপোজ আপনি চিন্তা করলেন যে আমি স্মার্ট টেক্সটাইলের ফ্যাক্টরি গাজীপুরে দিব। সো স্মার্ট টেক্সটাইল ফ্যাক্টরি গাজীপুরে দিবা, সেই ক্ষেত্রে এই বিজনেসের অপরচুনিটি কেমন হবে, থ্রেট কি হবে, সেটা বিজনেসটার সামনে 10 বছর সাস্টেন করবে কিনা বা প্রফিট আসবে কিনা, সেগুলো আপনি যদি পোর্টার্স 5 ফোর্সেস দিয়ে অ্যানালাইসিস করেন বা হচ্ছে এখানে সর্ট অ্যানালাইসিস করেন বা এখানে যদি আপনি বোস্টন ম্যাট্রিক্স দিয়ে অ্যানালাইসিস করেন, সো আপনি যদি বিজনেস মডেল ক্যানভাসটা প্রিফার করেন, সো আলটিমেটলি আপনি পেয়ে যাবেন যে আপনার এই বিজনেসটা সামনে 10 বছর সাস্টেন করবে কিনা বা প্রফিট হবে কিনা, বা এর জন্য থ্রেট কী কী আসতে পারে বা অপরচুনিটি কী কী আসতে পারে। আশা করি সবাই ক্লিয়ার। সো আমরা ওয়ান বাই ওয়ান সেই টুলসগুলোর ডেসক্রিপশন জানবো, যেমন পোর্টার্স 5 ফোর্সেস। সো এখানে ফার্স্টেই আসি যে বায়ার পাওয়ার। আপনি একজন কনজিউমার, আপনি যখন প্রোডাক্ট কিনতে যান, আপনি সাপোজ একটা মার্কেটে যখন যান, শপিং মলে যান, যখন আপনি প্রোডাক্ট কিনতে যান, তখন কিন্তু আপনি পে করতে চান লেস এবং পেতে চান বেশি। এটা বায়ারের স্বভাব। বাট কোম্পানিগুলো কিন্তু মানে হচ্ছে প্রফিট করতে চায় বেশি। সো কোম্পানিগুলো টেন্ডেন্সি থাকে ঠিক উল্টা। সো ফার্স্ট পয়েন্ট কথা বলতেছিলাম বায়ার পাওয়ার নিয়ে। সো আপনি একজন বায়ার, সেটা আপনি বসুন্ধরাতে গিয়েছেন, আপনি ইওলোর একটা প্রোডাক্ট কিনবেন। সো বায়ার হিসাবে আপনি কিন্তু পে করতে চাবেন লেস এবং হচ্ছে পাইতে চাবেন বেশি। বাট ইওলো কী চিন্তা করবে? ইওলো চিন্তা করবে প্রফিট বেশি আর্ন করতে। সো এখানে চিন্তা করতে হবে যে প্রোডাক্টের কোয়ালিটির কী অবস্থা। একটা গার্মেন্টসে কি কোনো স্পেশাল ফিচার দেওয়া হয়েছে যেটা কম্পিটিটর অন্যরা পারতেছে না। সো যদি কম্পিটিটর অন্যরা না পারে, অন্যদের ক্যাপাবিলিটি না থাকে, সেক্ষেত্রে কিন্তু কোম্পানির পাওয়ারই বেশি থাকবে, বায়ার পাওয়ার তখন কম হয়ে যাবে। তখন কোম্পানি চাইলে ইচ্ছামতো প্রফিট আর্ন করতে পারবে। দেখা গেল যে সেটা ম্যানুফ্যাকচার করতে 3,000 টাকা পড়েছে, তার স্পেশাল ফেসিলিটিস থাকার কারণে সে সেই প্রোডাক্টটা 6,000 টাকা দিয়েও বিক্রি করতে পারবে। মানে এখানে কোম্পানির পাওয়ারটা বেশি হবে, বায়ার পাওয়ারটা কম হবে। সো এই ধরনের এটাই বেটার হয়, যখন বায়ারের পাওয়ার কম থাকবে, বায়ারকে ইনফ্লুয়েন্স করে প্রফিট আর্ন করা পসিবল হয়। এরপরে আসি যে সাপ্লায়ার পাওয়ার। সাপ্লায়ার এখন ইওলো তো ট্রিমস অ্যাক্সেসরিজ, ইওলোর তো প্রোডাকশন ইউনিট আছে। সো ইওলোর প্রোডাকশন ইউনিট আছে। সো এখানে আপনার তারা একটা বাটন হয়তো অন্য কোম্পানির কাছ থেকে পারচেস করে। সো এখন বাটন কোম্পানি যদি অনেক বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু এটা সুবিধা, ইওলোর জন্য সুবিধা, কারণ সাপ্লায়ার সবসময় ডেলিভারি কম দেবে এবং টাকা বেশি নিতে চায়। সো যদি অনেক বেশি সাপ্লায়ার থাকে সেই বাটনের, তখন কিন্তু সাপ্লায়ার পাওয়ার কম হয়ে যায়। তখন কিন্তু ইওলোর জন্য সুবিধা যে একটা সাপ্লায়ার হলো না, আরেকটা সাপ্লায়ারের কাছ থেকে নিলাম। সো এই ধরনের সিচুয়েশন থাকাটাই বেটার, কারণ সাপ্লায়ার পাওয়ার কম থাকলে অলওয়েজ বেটার। সাপ্লায়ার পাওয়ার বেশি হলে কিন্তু এটা বেটার হয় না কোম্পানির জন্য। সো এইটা গেল সেকেন্ড অপশন। এরপরে আসি যে থার্ড অপশন হচ্ছে সাবস্টিটিউট। আমি একটু অন্য অন্য জায়গা থেকে উদাহরণ দিব। যেমন আমরা এই যখন প্লেনে যাতায়াত করি, যেমন প্লেনে যাতায়াত করার ক্ষেত্রে নভো আছে, ইউএস বাংলা আছে, বিমান আছে। সো আলটিমেটলি এখানে সো সাবস্টিটিউটের ক্ষেত্রে থ্রেট অফ সাবস্টিটিউট। সো আমরা যখন ভ্রমণ করি তখন প্লেনের ক্ষেত্রে নভো আছে বাংলাদেশে, ইউএস বাংলা আছে, বিমান আছে। সো এই তিনটার বাইরে কিন্তু অপশন নেই। সো তার মানে কি, সাবস্টিটিউট কিন্তু কম। নতুন 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 একদম অন্যান্য বিজনেসের ক্ষেত্রে যেমন যেমন হচ্ছে দেখা গেল যে একটা পেনের বিজনেস হচ্ছে, সো পেন কোম্পানি বাংলাদেশে অসংখ্য আছে, একটা অপশন বাদ গেলে আরেকটা অপশনে যাওয়া যাবে। বাট এই ক্ষেত্রে কিন্তু তিনটা অপশনের বাইরে নাই। সো থ্রেট অফ সাবস্টিটিউট এটা যত কম, এটা সাবস্টিটিউট যত কম হবে, তত এইটা এইটা বেটার। সো পটেনশিয়াল এন্ট্রেন্স মানে এটা দেখা যাবে থ্রেট অফ নিউ এন্ট্রেন্স। তো যখন কোনো বিজনেসে হাই ইনভেস্টমেন্ট থাকে,
দেখা গেল নভো বা ইউএস বাংলা বা বিমান, এদের ইনভেস্টমেন্ট অনেক হাই। এদের কোনো একটা নতুন একজন আসা এখানে এন্ট্রি করবে এই ধরনের চান্সেস থাকে কম, কারণ এই ধরনের বিজনেসে নতুন কেউ এন্ট্রি করার পসিবিলিটিস কম। সো এই নিউ এন্ট্রেন্স যদি কম আসার পসিবিলিটি থাকে সেই ক্ষেত্রে কিন্তু বেটার। সো এরপরে যদি আসি যে ইন্ডাস্ট্রি কম্পিটিটরস। সো কম্পিটিটরের তুলনায় আপনার কোম্পানির বা আপনার বিজনেসের অবস্থান সেটা যদি যত বেশি ভালো থাকবে সেটা মোর বেটার। সো এইভাবে আসলে পাঁচটা ফোর্স নিয়েই আসলে চিন্তা করতে হয় বিজনেসের ক্ষেত্রে, যে এই প্রত্যেকটা বায়ারের পাওয়ার বলি, সাপ্লায়ার পাওয়ার বলি, নিউ এন্ট্রেন্টস বলি বা সাবস্টিটিউট বলি বা ইন্ডাস্ট্রি রাইভালরি বলি, সবগুলোর পাওয়ার যত কম থাকবে তত বেশি বেটার। আশা করি সবাই ক্লিয়ার। সো এখানে আসি যে প্রোডাক্ট মার্কেট ম্যাট্রিক্স। সো এই পাশে দেখানো হয়েছে প্রোডাক্ট, এই পাশে দেখানো হয়েছে মার্কেট। সো প্রোডাক্ট ওল্ড থেকে নিউ, মার্কেট ওল্ড থেকে নিউ। সো এই পোর্শনে যদি আমরা দেখি, এখানে প্রোডাক্ট হচ্ছে ওল্ড, মার্কেটও হচ্ছে ওল্ড, সেক্ষেত্রে কিন্তু আপনার রিস্ক হবে কম, রিস্ক লো হবে। সো আপনার এই দিকে যদি আসি, তাহলে প্রোডাক্ট হচ্ছে নতুন বাট মার্কেট হচ্ছে ওল্ড, সেক্ষেত্রে রিস্ক ম্যানেজেবল হবে। আবার আপনার প্রোডাক্ট হচ্ছে ওল্ড, মার্কেট নতুন, সেক্ষেত্রে রিস্ক কনসিডারেবল হবে। বাট এখন আপনার প্রোডাক্টও নতুন, মার্কেটও নতুন, যদি এই পজিশন আসি তখন কিন্তু আপনার হাই রিস্ক হবে। একটা নতুন মার্কেটে নতুন প্রোডাক্ট যদি আপনি নিয়ে যান, সাপোজ ঢাকার মার্কেটে একটা প্রোডাক্ট চলে, সেটা আপনি যদি দিনাজপুরের মার্কেটে নিয়ে যান, নতুন মার্কেটে একেবারে নতুন একটা প্রোডাক্ট নিয়ে যান যদি, সেক্ষেত্রে কিন্তু আপনার রিস্ক একেবারে হাই হবে। সো আশা করি সবাই ক্লিয়ার। দেন পেস্টেল আসি। পেস্টেল হচ্ছে ফার্স্ট ওয়ান হচ্ছে পলিটিক্যাল সিচুয়েশন কি সেই দেশের কান্ট্রির, বা নতুন সরকার আসলে সেক্ষেত্রে মন্ত্রী পরিষদ বা নতুন নিয়ম হয়, সো যেগুলো বিজনেসকে অ্যাফেক্ট করতে পারে। বা ইকোনমিক্যালের ক্ষেত্রে যদি দেখা যায় যে অনেক ধরনের ইন্ডাস্ট্রিতে যে জিনিসটা হয়ে থাকে, সো এক এক ধরনের ইন্ডাস্ট্রির জন্য এক এক ধরনের ভ্যাট অ্যাপ্লিকেবল। সো দেখা গেল যে কোনো এক জাতীয় একটা ইন্ডাস্ট্রির জন্য ভ্যাট পার্সেন্টেজ হয়তো 5% রাখা হয়েছে, হঠাৎ করে যদি ভ্যাট পার্সেন্টেজ 10% করা হয়, তখন কিন্তু ইকোনমিক্যালি ওই কোম্পানির লসে পড়ার সম্ভাবনা থাকে। সো সোশ্যাল নর্মস একটা বা সোশ্যাল চেঞ্জ একটা বিগ ইস্যু। হঠাৎ করেই কোনো একটা ড্রেস পপুলার হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু ওই ধরনের ইন্ডাস্ট্রিতে বিজনেসের একটা ইম্প্যাক্ট পড়ে। সো টেকনোলজিক্যাল একটা বিগ ইস্যু, বিগ রোল প্লে করে টেকনোলজি। নিউ টেকনোলজি, একটা সময় কোডেকের ক্যামেরা ছিল, এখন ডিএসএলআর। বা একটা সময় নোকিয়া ছিল, নোকিয়ার মার্কেট আউট হয়ে এখন অ্যান্ড্রয়েড চলতেছে। সো একটা নতুন টেকনোলজি কিন্তু অলওয়েজ বিজনেসের মোড়টা ঘুরিয়ে দিতে পারে। সো আপনি বিজনেস ফল করতে পারেন। সো আপনাকে দেখতে হবে যে টেকনোলজির অবস্থানটা কোথায়, আপনি যে বিজনেসে যাচ্ছেন সেটাতে কী ধরনের টেকনোলজি বা ওয়ার্ল্ড ওয়াইড টেকনোলজির কী অবস্থা, বা এটার আপগ্রেডেশনের ক্ষেত্রে, বা এটাকে রিমুভ করে দিতে পারে বা এটাকে আউট করে দিতে পারে মার্কেট থেকে, এমন ধরনের নিউ টেকনোলজি আসার কোনো পসিবিলিটিস আছে কিনা, সেই ব্যাপারে ওয়ার্ল্ড ওয়াইড বা দেখতে হয় যে টেকনোলজির কী অবস্থা। এনভায়রনমেন্টাল, আবহাওয়াজনিত কারণে অনেক ধরনের বিজনেসে ইম্প্যাক্ট পড়ে, বিশেষ করে ফসলজাত দ্রব্য বা সেই দ্রব্যের সাথে অন্য দ্রব্যের কানেকশন থাকতে পারে। এভরি অ্যাসপেক্টে এনভায়রনমেন্ট ইজ এ বিগ ফ্যাক্ট। কোনো এরিয়াতে এনভায়রনমেন্ট ঠিক না থাকলে আসলে ওই এরিয়াতে বিজনেস করাটা ডিফিকাল্ট হয়ে যায়। সেই বিজনেস টু বিজনেস ডিপেন্ড করবে এটা, বাট এনভায়রনমেন্টে কোনো ধরনের ইম্প্যাক্ট, যদি এনভায়রনমেন্টের কারণে অনেক ধরনের বিজনেসে ইম্প্যাক্ট পড়ে। সো দেখতে হবে যে আপনি যে বিজনেসে স্টার্ট করতেছেন সেখানে এনভায়রনমেন্টাল কী কী ইস্যুসগুলো এখানে ম্যাটার করতে পারে। সো লিগ্যাল হচ্ছে লিগ্যাল বাইন্ডিং থাকে গভর্নমেন্ট কর্তৃক, যে কোনটা ইলিগেল কোম্পানি, কোনটা লিগ্যাল কোম্পানির লিগ্যাল ওয়েতে ফরমেশন হয়েছে কিনা। সো অনেক ওষুধ কোম্পানিকে ইলিগেল ঘোষণা করা হয়, অনেক সময় কোচিং সেন্টারকে ইলিগেল ঘোষণা করা হয়। সো লিগ্যাল যে ম্যাটারগুলো আছে, যে সে প্রাইভেট লিমিটেড কোম্পানি বা সে সেই ধরনের রেগুলেশন ফলো করে রেজিস্ট্রেশন করেছে কিনা, বা
লিগ্যালি গভর্নমেন্টের অথরাইজেশনে তাদের কোনো ধরনের ঝামেলা আছে কিনা, মানে লিগ্যাল ইস্যুসগুলো তারা ক্লিয়ার করে বিজনেসে আসছে কিনা। সো এই ধরনের অ্যানালাইসিসগুলো মেন্টালি করতে হয়, কারণ আপনি যদি লিগ্যাল ইস্যুসগুলো ক্লিয়ার না থাকে, আপনি যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি করতে যাচ্ছেন, আপনি পাবলিক লিমিটেড কোম্পানি করতে যাচ্ছেন, আপনি মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন বা আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন এগুলো যদি আপনি সম্পূর্ণ ডিফাইন জিনিসগুলো না বোঝেন বা জিনিসগুলো ওইভাবে আগেই সেট আপ না করেন বা জিনিসগুলো ক্লিয়ার না হয়ে যদি এন্ট্রি করেন, লিগ্যাল ইস্যুস কখন কোনটা দাঁড়াবে আপনি কিন্তু বুঝতে পারবেন না। সো লিগ্যাল কী কী ম্যাটারগুলো আছে অ্যাজ পার মানে গভর্নমেন্টের অথরিটির অ্যাসপেক্টে বা দেশের অ্যাসপেক্টে, সেটা আপনাকে জাস্টিফাই করতে হবে। সো এইভাবে আপনি পেস্টেল অ্যানালাইসিস করে দেখবেন যে আপনার বিজনেসের ক্ষেত্রে কোনটা কোনটা কিভাবে ইম্প্যাক্ট ফেলে এবং ব্যবসায় কী ধরনের পরিবর্তন আসে আপনি বুঝতে পারবেন, এবং স্পেশালি অপরচুনিটিস এবং থ্রেটস কী কী আপনার বিজনেসের ক্ষেত্রে আপনি পেস্টেল অ্যানালাইসিস করে জানতে পারবেন। এরপর আসি যে শর্টের ক্ষেত্রে এই শেষের দুইটা হচ্ছে অপরচুনিটিস অ্যান্ড থ্রেটস। সো এটা হচ্ছে এক্সটার্নাল, কোম্পানির বাইরের অংশ, আর স্ট্রেংথ অ্যান্ড উইকনেস হচ্ছে কোম্পানির ভিতরের অংশ। সো স্ট্রেংথ সবসময় বিল্ড করতে হয়, উইকনেস এটা হচ্ছে মিটিগেট করতে হয়, অপরচুনিটিসকে গ্র্যাব করতে হয় বা ক্যাপিটালাইজ করতে হয়, থ্রেটকে হচ্ছে আইডেন্টিফাই করতে হয়। সো যে জিনিসটা বললাম যে যে কোনো কোম্পানির জন্য শর্ট অ্যানালাইসিস ম্যান্ডেটরি হয়ে যায়, কারণ হচ্ছে এই অপরচুনিটি এবং থ্রেট হচ্ছে বাইরের ম্যাটার। সাপোজ অন্য ইন্ডাস্ট্রির অ্যাসপেক্টে তার ইন্ডাস্ট্রির অবস্থান কোথায়, বা অন্য ইন্ডাস্ট্রির কেপিআইয়ের সাথে তার ইন্ডাস্ট্রির কেপিআই, বা ইনভায়রনমেন্টাল কোনো ইস্যুস আছে কি না, বা সে যে ইন্ডাস্ট্রিতে গ্রো করতেছে, সে যে ক্যাটাগরিতে আছে, সেই ইনভায়রনমেন্টে তাকে কোন কোন বিষয়গুলো অ্যাফেক্ট করতে পারে। সো উইকনেস এবং স্ট্রেংথ জানা যায় কোম্পানির ইন্টারনাল ইস্যু, যেমন এমপ্লয়ি বা কোম্পানির প্রসেস বা কোম্পানির রিসোর্স বা কোম্পানির বায়ার। এই জিনিসগুলো হচ্ছে এই জিনিসগুলো থেকে আসলে স্ট্রেংথ বা উইকনেসগুলো বের করা যায় প্রসেস অ্যানালাইসিস করে বা কাস্টমার অ্যানালাইসিস করে, যে তার কি স্ট্রেংথ রয়েছে বা তার কি উইকনেস রয়েছে। সো সোজা কথা এখানে যদি বলা যায়, স্ট্রেংথ উইকনেস হচ্ছে কোম্পানির ভিতরের ম্যাটারগুলো, এবং অপরচুনিটিস এবং থ্রেটগুলো কোম্পানির বাইরের ম্যাটারগুলো। এগুলো আইডেন্টিফাই করতে হয় এবং আইডেন্টিফাই করে দেখতে হয় যে অ্যাকচুয়াল থ্রেট কোনগুলো তার জন্য, অ্যাকচুয়াল অপরচুনিটিস সামনে কী আছে তার জন্য, অ্যাকচুয়ালি তার উইকনেস কী, সে কীভাবে এই উইকনেসগুলো রিমুভ করতে পারে, এবং তার স্ট্রেংথ কী, সে কীভাবে তার স্ট্রেংথটা বিল্ড করতে পারে। আশা করি সবাই ক্লিয়ার। বোস্টন ম্যাট্রিক্স, এখানে দেখা গেছে যে মার্কেট শেয়ার এবং মার্কেট গ্রোথ। সো এই দুইটা বিষয় কি, আগে এটা একটু ক্লিয়ার হবেন। মার্কেট গ্রোথটা কি? মার্কেট গ্রোথ হচ্ছে দেখা গেল যে ইনক্রিজ বা ডিক্রিজকে বোঝায়, মার্কেট সাইজের ইনক্রিজ বা ডিক্রিজকে বোঝায়। একটা প্রোডাক্টের মার্কেট সাইজ যদি আমরা দেখি যে সামনে বাড়তিছে, তার মানে এটার মার্কেট গ্রোথ ভালো। সো মার্কেট গ্রোথ তার মানে এটার ভালো। আর মার্কেট শেয়ারটা কি? মার্কেট শেয়ার হচ্ছে সাপোজ দেখা গেল যে 100 মিলিয়ন ডলারের এক্সপোর্ট করে বাংলাদেশ জিন্স প্যান্ট, সেক্ষেত্রে একটা কোম্পানি 40 মিলিয়ন হচ্ছে এক্সপোর্ট করে, তার মানে তার মার্কেট শেয়ার কিন্তু 40%। সো মার্কেট শেয়ার লো না হাই, মার্কেট গ্রোথ লো না হাই, এই অ্যাসপেক্টে এখানে ডেসক্রিপশনটা দেওয়া বোস্টন ম্যাট্রিক্সের। সো বোস্টন ম্যাট্রিক্সে ফার্স্টেই আসি যে স্টার, এই ধরনের স্টার হচ্ছে স্টারের এই ধরনের প্রোডাক্ট লাইনের ক্ষেত্রে মার্কেট শেয়ারটা হাই এবং মার্কেট গ্রোথটাও হাই এই স্টার প্রোডাক্ট লাইনের জন্য। দেন যদি আমরা দেখি যে মিল্ক কাউসের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি যে মার্কেট শেয়ার এটা হাই, বাট মার্কেট গ্রোথ কিন্তু লো। সো এটা হচ্ছে মিল্ক কাউ ক্যাটাগরিজ। কোশ্চেন মার্কস, এখানে আসলে কোশ্চেন তৈরি হয়ে যায় যে এই প্রোডাক্ট লাইনের ক্ষেত্রে সে কি ইনভেস্টমেন্ট বাড়াবে নাকি ইনভেস্টমেন্ট কমাবে। সো এইটার ক্ষেত্রে কিন্তু মার্কেট শেয়ার লো এবং বাট মার্কেট গ্রোথ কিন্তু হাই। সো কোশ্চেন মার্কস। সো এরপরে আসি যে ডক্স, এটা এখানে আলটিমেটলি কোম্পানি আর ইনভেস্টমেন্ট করতে চায় না এই ধরনের প্রোডাক্ট লাইনের ক্ষেত্রে, কারণ এখানে মার্কেট শেয়ারও লো এবং মার্কেট গ্রোথও লো।
সো দেখতে হবে যে আপনার প্রোডাক্টটা আসলে কোনটাতে পড়ে, স্টার ক্যাটাগরিতে নাকি মিল্ক হাউসে পড়ে নাকি ডগসে পড়ে। সো এইভাবে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। সো আপনি একটা নতুন বিজনেস প্ল্যান করলেন, এর আগে অনেক অ্যানালাইসিসগুলো করলেন, দেখলেন যে এই বিজনেসের অপরচুনিটি আছে বা সাস্টেন করবে বা প্রফিট আর্ন করা যাবে। সো আপনাকে ফাইনালি বিজনেস প্ল্যান ডেভেলপ করতে হলে এইগুলো সবগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে এবং এটা আপনাকে প্রেফার করতে হবে। এই যে এক্সিকিউটিভ সামারি ওই বিজনেসের অপরচুনিটি বা থ্রেটগুলো বা কোম্পানির ডেসক্রিপশন বা মার্কেট সাইজ কত, সেটা কি বাংলাদেশে যদি এমন প্রোডাক্ট বানাইলেন যেটা ছোট বড় সবাই পড়তে পারবে এবং মেয়ে ছেলে সবাই ইউজ করতে পারবে, তাহলে তো বাংলাদেশের ক্ষেত্রে 16 কোটি আপনার মার্কেট সাইজ হয়ে যাবে বা 18 কোটি আপনার মার্কেট সাইজ হয়ে যাবে। কম্পিটিটর কে কে আছে, মার্কেটিং স্ট্র্যাটেজি কী হবে আপনার, অর্গানাইজেশন বা ম্যানেজমেন্টটা কীভাবে হবে আপনার, বিজনেস ফোরকাস্টিং বা ফাইন্যান্সিয়াল প্রজেকশন আপনাকে ঠিক করতে হবে, বিজনেস মডেল ক্যানভাস প্রিফার করতে হবে। সো এইভাবে আপনাকে কাজ করতে হবে। এরপরে আসি যে এখানে একটা টপিক যে মার্কেটিং স্ট্র্যাটেজি বলতে আসলে কি বোঝায়। এই মার্কেটিং স্ট্র্যাটেজি রেফার্স টু এ বিজনেস ওভারঅল গেম প্ল্যান। তার মানে মার্কেটিং স্ট্র্যাটেজিটা কিন্তু একটা বিজনেসের ওভারঅল গেম প্ল্যানকে বোঝায় ফর রিচিং prospecting prospective consumers and turning them into customers of their products or services. সো এই ওভারঅল গেম প্ল্যানটা কিন্তু করা হয় আসলে এই কনজিউমারকে আসলে রিচ করতে আসলে, এবং এই মার্কেটিং স্ট্র্যাটেজি আসলে যে জিনিসগুলো প্রোভাইড করে কোম্পানির ভ্যালু প্রপোজিশন, কোম্পানির ব্র্যান্ড মেসেজিং, দেন ডাটা অথবা টার্গেট কাস্টমার ডাটা অন টার্গেট কাস্টমার ডেমোগ্রাফিক্স অ্যান্ড আদার হাই লেভেল এলিমেন্টস এভরিথিং যদি খুবই শর্টলি রিপ্রেজেন্ট করা হয় মার্কেটিং স্ট্র্যাটেজিকে, সেই ক্ষেত্রে আমরা পরের স্লাইডটা দেখি যে মার্কেটিং স্ট্র্যাটেজি ইকুয়াল টু আইডেন্টিফাইং টার্গেট মার্কেট। প্রথমে টার্গেট মার্কেট আইডেন্টিফাই করলো, যে সাপোজ ধরে নিলাম যে বাংলাদেশের শুধুমাত্র সেলেরাই হচ্ছে তার হচ্ছে ছেলেদের জন্য যে মার্কেট, মেয়েদের জন্য মার্কেট আছে বা ছেলেদের জন্য মার্কেট আছে। সো সে জাস্ট আইডেন্টিফাই করলো টার্গেট মার্কেট, আইডেন্টিফাইং টার্গেট মার্কেট, দেন প্লাস 4P 4C 4A 5V। 4P বলতে এখানে প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন বুঝিয়েছে। দেন 4C হচ্ছে কনজিউমার ওয়ান্টস অ্যান্ড নিডস, দেন কস্ট, কনভিনিয়েন্স, কমিউনিকেশন, এটাকে বুঝিয়েছে। দেন 4A এটা হচ্ছে অ্যাকসেপ্টেবিলিটি, অ্যাফোর্ডেবিলিটি, অ্যাক্সেসিবিলিটি, অ্যাওয়ারনেস, এগুলোকে বুঝিয়েছে। 5Vতে হচ্ছে ভ্যালিডিটি, ভায়াবিলিটি, ভিজিবিলিটি, ভাইরালিটি এবং ভিটালিটি, এগুলোকে বুঝিয়েছে। সো মার্কেটিং স্ট্র্যাটেজি এই ফর্মুলা, এটা সর্বজন গ্রহণযোগ্য। সো আলটিমেটলি এই মার্কেটিং স্ট্র্যাটেজিতে এটা বোঝায়, যেটা বললাম যে এটা একটা ওভারঅল বিজনেসের গেম প্ল্যান বোঝায়। এটা মার্কেটিং স্ট্র্যাটেজি বলতে আসলে একটা বিজনেসের ওভারঅল গেম প্ল্যানটাকে বোঝায়, যেটা হচ্ছে প্রসপেক্টিভ কনজিউমারকে রিচ করার জন্য। এবং সেখানে কিন্তু কোম্পানির ভ্যালু প্রপোজিশন এবং ব্র্যান্ড মেসেজিং এবং ডাটা অন কনজিউমার ডেমোগ্রাফিক্স এভরিথিং কিন্তু সরবরাহ করে। আশা করি সবাই ক্লিয়ার। সো এটা বিজনেস মডেল ক্যানভাস এক ধরনের প্রোডাক্টের জন্য, যেটা টেক্সটাইল ম্যাটেরিয়াল থেকে এই প্রোডাক্টটা প্রিফার করা হয়েছে। যে প্রোডাক্টটা তৈরি করা হয়েছে টেক্সটাইল ম্যাটেরিয়াল ইউজ করে, সেই প্রোডাক্টের বিজনেস মডেল ক্যানভাস এটা। সো পার্টনার্স সে ইউজ করেছে হচ্ছে দুইজন পার্টনার ইউজ করেছে, মেডিকেল পার্টনার এবং হচ্ছে টেক্সটাইল মিল। কি অ্যাক্টিভিটিসগুলো সে মেনশন করেছে যে কার পরে কোনটা করবে। প্রথমে টেক্সটাইল ওয়েস্ট প্রসেসিং করবে, এরপরে রিসাইক্লিং করবে, এরপরে ওই প্রোডাক্টটা প্রিপারেশন করবে। তার রিসোর্স কী কী লাগবে সেটা মেনশন করেছে, ফ্যাক্টরি, মেশিন, ওয়ার্কার, টাকা, মানি বা ফাইন্যান্স, এখানে র মেটেরিয়ালস। ভ্যালু প্রপোজিশন সে যেটা প্রপোজ করতেছে সেটা কস্ট অ্যাডভান্টেজ, হয়তো বাজারে সেটা অনেক দামে বিক্রি হয়, তার প্রোডাক্টটা অবশ্যই কোয়ালিটিফুল এবং কম দামে সবাই নিতে পারবে। কাস্টমার রিলেশনশিপটা কীভাবে ম্যানেজ হবে, একটা কাস্টমার কেয়ার সেন্টার থাকবে। চ্যানেলস, কিসের মাধ্যমে এই প্রোডাক্টটা সে পৌঁছাবে, কসমেটিক্স শপ বা ডিসপেন্সারির মাধ্যমে কনজিউমারের কাছে প্রোডাক্টটা পৌঁছাবে। মানে কনজিউমার প্রোডাক্টটা পাবে আসলে
কসমেটিক্স শপগুলো থেকে অথবা ডিসপেন্সারি থেকে। এই চ্যানেলগুলোর মাধ্যমে কনজিউমারের কাছে প্রোডাক্টটা পৌঁছাবে। সো কাস্টমার সেগমেন্টেশন সে ওমেন গ্রুপকে টার্গেট করেছে, ওমেন হু আর ওয়ার্কিং ইন দ্য ইন ওমেন হু আর ওয়ার্কিং ইন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ওমেন অফ স্মল সিটিস অ্যান্ড ভিলেজেস। সো এখানে আলটিমেটলি আপনি একদম মার্কেট সাইজ ডাইরেক্ট উল্লেখ করতে পারেন যে 7 কোটি। এরপরে আপনি কস্ট স্ট্রাকচার সে ক্যালকুলেট করেছে, ওভারঅল মেশিনারি কস্ট, ইনফ্রাস্ট্রাকচার কস্ট, ওভারঅল সকল কস্ট দিয়ে তার এসেছে হচ্ছে 4,95,000 টাকা। সো সে তার টার্গেট প্রফিট হচ্ছে পার পিসের জন্য 1 টাকা রেখেছে, এবং তার পার ইয়ারে টোটাল ইউনিট, টার্গেটেড টোটাল ইউনিটটা হচ্ছে পার ইয়ারে 2 মিলিয়ন। সো তার প্রফিটটা আসতেছে তার মানে 20 লাখ। সো কতদিন পরে তার ইনভেস্টমেন্ট রিটার্ন আসবে, সেটা 3 মাস পর। সো এইভাবে আপনারা যে বিজনেসটা ডেভেলপ করবেন, আলটিমেটলি এই বিজনেস মডেল ক্যানভাসটা অবশ্যই প্রিপেয়ার করবেন। সো বাংলাদেশে ফান্ড ম্যানেজমেন্টের ক্ষেত্রে অপরচুনিটি আছে। যেমন হচ্ছে আপনি একটা নতুন বিজনেস ডেভেলপ করলেন, আপনি কিন্তু ফান্ড পাবেন, ফান্ড ম্যানেজ করতে পারবেন। সেটা আইসিটি ইনোভেশন ফান্ড আছে, আপনারা গুগলে সার্চ দিয়ে দেখবেন যে এই ফান্ডগুলো কীভাবে ম্যানেজ করা যায়। A2I, অ্যাক্সেস টু ইনফরমেশন ইনোভেশন ফান্ড রয়েছে। তারপরে বাংলাদেশ ব্যাংকের ইকুইটি অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ফান্ড ইউনিট রয়েছে। ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ একাডেমি, এটার ফান্ড রয়েছে। এই ফান্ডগুলো কিন্তু ম্যানেজ করা যায়। সো আপনি টাকার জন্য যে বিজনেস স্টার্ট করতে পারবেন না, এমন যেন না হয়। সো আপনি সার্চ করেন, এই টাইটেলগুলো দিয়ে সার্চ করেন, গুগলে সার্চ করেন কীভাবে ফান্ডটা ম্যানেজ হবে, সেটা আপনি আলটিমেটলি আইডিয়া পেয়ে যাবেন। এছাড়াও আপনার নিজের পরিচিতি, নিজের আত্মীয় স্বজন, নিজের বন্ধু বান্ধব, পার্সোনাল অ্যাসেট, সেগুলো থাকলে তো অবশ্যই আপনি স্টার্ট করবেন বিজনেস। সো এখানে ই কমার্স ইজ দ্য অ্যাক্টিভিটি অফ ইলেকট্রনিক্যালি বাইং অর সেলিং অফ প্রোডাক্টস। মানে এটা একটা অ্যাক্টিভিটি, সেটা বাইং হচ্ছে এবং সেলিং হচ্ছে প্রোডাক্ট অনলাইন। এটা আপনারা নর্মালি বুঝতে পারেন, দ্য অ্যাক্টিভিটি অফ ইলেকট্রনিক্যালি বাইং অর সেলিং অফ প্রোডাক্টস অন অনলাইন সার্ভিস অর ওভার দ্য ইন্টারনেট। সো এটা আপনারা নর্মালি বুঝতে পারেন, ই কমার্স এখন বাংলাদেশে অ্যাভেলেবল। টাইপস অফ বিজনেস মডেল। সো এখানে প্রথমে আসি যে বি টু বি বিজনেস। সো ইন্টেল একটা কোম্পানি, সে প্রসেসর তৈরি করে, সে কিন্তু সেটা সেল করে এইচপির কাছে বা লিনোভোর কাছে। সো তার মানে ইন্টেল নিজেই একটা বিজনেস কোম্পানি, সে আরেকটা বড় বিজনেস কোম্পানির কাছে সে প্রোডাক্টটা সেল করতেছে। ছোটো কেউ কিন্তু এই ধরনের প্রোডাক্ট কিনতে পারে না। সো এইটাকে আমরা বলছি বি2বি বিজনেস। এরপরে যদি দেখি যে বিজনেস টু কনজিউমার, যেটা আমরা কমন প্র্যাকটিস, একটা দোকানদারকেও আপনি কোম্পানি চিন্তা করতে পারেন, সে আপনার কাছে প্রোডাক্ট সেল করলো, আপনি কনজিউমার। সো সেটা কিন্তু বি2সি কোম্পানি, বি2সি বিজনেস মডেল। সো এখানে অ্যামাজনের কথা বলা হয়েছে যে প্রোডাক্ট তারা ডাইরেক্ট কনজিউমারের কাছে সেল করে। দেন এখানে আসি যে কনজিউমার টু কনজিউমার, ওএলএক্স এর কথা বলা হয়েছে যে কনজিউমারের কাছ থেকে প্রোডাক্টটা আর একটা কনজিউমার পারচেস করবে। দেন আসি যে কনজিউমার টু বিজনেস, এইটা C2B। সো কনজিউমার দেখা গেল যে একটা ভিডিও তৈরি করে সে গুগল ভিডিও তৈরি করতেছে, তার মানে কনজিউমারের আইটেমটা গুগল সেটা নিচ্ছে। সো এই কনজিউমারের কাছ থেকে বিজনেস কোম্পানি প্রোডাক্ট নিচ্ছে। সো অথবা আপনি এমনও হতে পারে যে আপনার একটা প্রোডাক্ট আপনি কোনো কোম্পানির কাছে সেল করলেন, দিস ইজ দ্য, আপনি কনজিউমার, আপনার একটা প্রোডাক্ট আপনি বিজনেস কোম্পানির কাছে বা কোনো একটা কোম্পানির কাছে সেল করলেন। সো দিস ইজ দ্য সিস্টেম অফ কনজিউমার টু বিজনেস। এরপর আসি যে কেস সলভিং হোয়াট ইজ এ কেস কম্পিটিশন। এগুলো আপনারা ইউনিভার্সিটি লাইফে অনেকগুলো ফেস করবেন যে কেস কম্পিটিশন হয়ে থাকে, সেখানে কতগুলো স্টুডেন্ট একসঙ্গে কাজ করে প্রবলেম সলভ করার জন্য বা বিজনেসের সলিউশন ক্রিয়েট করার জন্য, স্পেসিফিক কেসের জন্য। সো কেস সলভিং স্টেপসটা দেওয়া আছে, আপনারা ভালো করে লক্ষ্য করবেন বা এই অনুপাতে এই স্টেপ ফলো করে আপনারা কেসটা সলভ করার চেষ্টা করবেন। সো কেস স্টাডি বা কেসটা অ্যানালাইসিস করা হয় ডিফারেন্ট টুল ইউজ করে, যেগুলো আমি আগেই বর্ণনা করেছি। সর্ট দিয়ে হতে পারে, পেস্টেল দিয়ে হতে পারে, পোর্টার্স 5 ফোর্স দিয়ে হতে পারে, বিসিজি ম্যাট্রিক্স দিয়ে হতে পারে, ভ্যালু চেইন অ্যানালাইসিস দিয়ে হতে পারে,
দেন প্রবলেমটা আইডেন্টিফাই করা হয়, প্রবলেমের জন্য সিমটমগুলো কি সেগুলো আইডেন্টিফাই করা হয় এবং অল্টারনেট সলিউশনগুলো সিলেকশন করা হয় পার্টিকুলার প্রবলেমের জন্য। দেন ওই অল্টারনেটিভগুলো ইভালুয়েট করা হয় বা জাস্ট করা হয় এবং ফাইনালি বেস্ট অল্টারনেটিভ সিলেক্ট করা হয়। দেন রিকমেন্ডেশন করা হয় শর্ট টার্মের জন্য এবং লং টার্মের জন্য, এবং ফাইনালি পারফরমেন্স ইন্ডিকেটরগুলো মনিটর করা হয় বা ইভ্যালুয়েট করা হয়। এটা হচ্ছে কেস সলভিং স্টেপস। সো বিজনেস কেস অ্যানালিটিক্যাল টুলস এক্সটার্নাল স্ট্র্যাটেজির জন্য রয়েছে, যেমন পোর্টার্স 5 ফোর্সেস বা প্রোডাক্ট মার্কেট ম্যাট্রিক্স বা পেস্টেল। ইন্টারনাল স্ট্র্যাটেজি ইন্টারনাল স্ট্র্যাটেজির জন্য রয়েছে, সেটা দেখা যাচ্ছে যে যেমন সর্টের দুই স্ট্রেংথ এবং উইকনেস। ইন্টারনালটা আমি বলেছিলাম যে কোম্পানির ভিতরের ম্যাটারগুলো। সো সেই ক্ষেত্রে কিন্তু সর্টের 4টা জিনিসই আসবে না, সর্টের 2টা জিনিস আসবে, স্ট্রেংথ এবং হচ্ছে উইকনেস। যেমন এক্সটার্নাল, সেই ক্ষেত্রে কিন্তু সর্টের অপরচুনিটি এবং থ্রেটটা আসবে। এক্সটার্নাল স্ট্র্যাটেজি আপনি কোম্পানির বাইরের জিনিসগুলো ধরতে পারবেন, সেটা কিন্তু আপনার সর্টের অপরচুনিটি এবং থ্রেট অপশনটা ব্যবহার করে। সো তার মানে আপনি পোর্টার্স 5 ফোর্সেস দিয়ে কোম্পানির এক্সটার্নাল অবস্থানগুলো বুঝতে পারবেন, দেন প্রোডাক্ট মার্কেট ম্যাট্রিক্স দিয়ে বুঝতে পারবেন, দেন পেস্টেল দিয়ে বুঝতে পারবেন, অপরচুনিটিস অ্যান্ড থ্রেট সেটা দিয়ে বুঝতে পারবেন সর্টের। সো ইন্টারনাল স্ট্র্যাটেজি বা কোম্পানির ভিতরের অবস্থান বুঝতে পারবেন হচ্ছে বিসিজি ম্যাট্রিক্স ইউজ করে, বা সর্টের হচ্ছে স্ট্রেংথ অ্যান্ড উইকনেস অপশন ইউজ করে, দেন বিজনেস মডেল ক্যানভাস ইউজ করে বা পোর্টার্স ভ্যালু চেন ইউজ করে। সো এগুলো হচ্ছে সবই বিজনেস কেস অ্যানালিটিক্যাল টুলস। সো আশা করি এই চ্যাপ্টারটা এই বিষয়ের উপরই ছিল, আরও বিস্তারিত আলোচনা ক্লাসে করা যাবে।